স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। এত রাতে বাচ্চা কাঁদছে এখানে? এখানে তো কেউ নেই। তাহলে আওয়াজটা আসলো কোত্থেকে?
माहेश्वराय। नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। मंदाकिनी सलिल चंदन चर्चिताय नंदीश्वर प्रमथनाथ माहेश्वराय। मंदार पुष्प बहुपुष्प सुपूजिताय तस्मै मकराय नमः शिवाय। शिवाय गौरी बदनाब्ज वृंद सूर्याय दक्षाय धरणाशकाय श्रीनीलकंठाय वृषध्वजाय तस्मै शिखराय नमः शिवाय। वशिष्ठ कुंभ भव गौतमाय मुनिंद देवा चितशिखराय। चंदार्क वैष्णव नरलोचनाय तस्मै बकराय नमः शिवाय। यक्षक्ष स्वरूपाय जटाधाराय बीनाकहस्ताय सनातनाय दिव्यादेव दिगंबराय तस्मै यकराय नमः शिवाय। তবে ফিল্ম শব্দের পুরো অর্থ হলো ফার্স্ট ইমেজ লাস্ট মোশন। ফিল্ম হচ্ছে একটি স্থির চিত্র যখন 24টি ফ্রেমের গতিতে ঘোরে আমরা তখন সেই চিত্রগুলোকে চলমান দেখি। আদতে সেটা কিন্তু স্থির চিত্র। এই মুভি ক্যামেরায় 24টা ফ্রেমে একটা শাটার হয়, মানে একটা রেকর্ড চাপলে 24টি ছবি বা ইমেজ তৈরি হয়। দেখো সিনেমা কিন্তু আমরা অনেক ধরনের দেখে থাকি, প্যারালাল, অফবিট, মেইনস্ট্রিম, কন্টেম্পোরারি, ডকিউ ফিচার। ফিল্মের প্রধান হচ্ছে ফিকশন আর নন ফিকশন। এই তোমাদের কিন্তু প্রজেক্ট জমা করার সময় হয়ে গেছে, তো এই সেমিস্টারে কিন্তু তোমরা নন ফিকশনের প্রজেক্ট জমা করতে পারো। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলছি ডকুমেন্টারি ফিকশন না নন ফিকশন? খুব ভালো প্রশ্ন করেছিস তুষার। ডকুমেন্টারি বা তথ্যচিত্র কোনোটাই দ্বন্দ্বের নয়, মানে ফিকশন নয়। মানে যদি ডকু ফিচার হয় তাহলে কিন্তু ওটা ফিকশন। আর ঠিক বিভিন্ন বিষয়ের উপর রিসার্চ থাকে, সেটার উপর কিন্তু ডকু ফিচার হতে পারে। ব্যক্তি, প্রেক্ষাপট, সময় এগুলো কিন্তু ডকু ফিচার হতে পারে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই ক্লাস। পরদিনকে আবার নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা হবে। চলো। স্যার। আরে তুষার, পড়াশোনা কেমন চলছে? চলছে স্যার। সামনে তো প্রজেক্ট সাবমিশন। হ্যাঁ। কি নিয়ে প্রজেক্ট করবে ভেবেছো? স্যার ওই বিষয়টাকে নিয়ে একটু কথা বলার আছে। হ্যাঁ বলো। স্যার আমি প্রজেক্টের জন্য একটা ডকুমেন্টারি বানাতে চাই। আমার বাড়ি তো বর্ডার এরিয়ার কাছে, ওখানকার অধিকাংশ লোকজন মাঝি, তো ওদের দৈনন্দিন জীবনযাত্রা, ওদের কালচার, ওদের ওপার থেকে এপারে আসা, বসতি গড়ে তোলা, মানে ওদের জীবন সংগ্রামের যে লড়াইটা, ওটা নিয়েই প্রজেক্টটা করছি। এ তো বেশ ভালো সাবজেক্ট, তো দেরি কিসের? শুরু করে দে। দেখ তুষার, আমি তোকে অফিসিয়ালি কোনো হেল্প করতে পারবো না, কিন্তু ব্যক্তিগতভাবে কি করতে পারবো বল? চলুন না স্যার, আমাদের গ্রামে 2 দিন ছুটি কাটিয়ে আসবেন, আর অবশ্যই
নন্দিতাদিকে সঙ্গে করে নিয়ে আসবেন। হ্যাঁ, যাওয়া যেতে পারে। কি বলতো, রোজই ক্লাসেস, অফিস, জীবনটা একেবারে হাঁপিয়ে উঠেছে। একটা স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে, আর নন্দিতারও খুব ভালো লাগবে। চলুন স্যার, একদিন যাওয়া যাক। তাহলে দেরি না করে যাওয়া যাক। চল, লেটস গো। কবে যাবেন বলুন স্যার? জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আপনাদের ভালো লাগবেই। দেখে নিচ্ছি কবে যাওয়া যায়, বুঝলি? শিডিউলটা একটু সাজিয়ে নি। আমার এমনিতে উইকেন্ডে যাওয়ার কথা আছে। স্যার, মাকে ফোন করে দিই। আরে দাঁড়া, এত এক্সাইটেড হোস না। দেখ, আমাকে নন্দিতাকেও বলতে হবে, আর নন্দিতারও পেপার সাবমিশন আছে। হোপফুলি কামিং উইকের মধ্যে হয়ে যাবে। তারপর একটা প্ল্যান করা যাবে। ঠিক আছে, চল, টেক কেয়ার। আমি গেলাম, ক্লাসে যেতে হবে। ওকে স্যার, বাই। তাড়াতাড়ি বলো, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি বলো। কেন? আমি তো তোমাকে দুবার কল করেছিলাম, কিন্তু তুমি তো অলওয়েজ বিজি ম্যান। ক্লাস খতম? আচ্ছা, না না না, আমি রান্না করেছি, অর্ডার দিতে হবে না। ওকে, ঠিক আছে, রাখছি। তাড়াতাড়ি এসো, বাই। হঠাৎ তুমি ঢুকলে কি করে ভেতরে? কেন? বাবা, হঠাৎ আর চাবি নিয়ে বেরিয়েছিলে যে? অন্যদিন তো মনেই থাকে না। ওসব কথা ছাড়, একটা দারুণ ইন্টারেস্টিং প্ল্যান আছে, শোন। তোমার সব প্ল্যান পরে হবে। আই এম স্টাক উইথ আ হেল লট অফ কনফিউশন। বলছি, ফিল্ম মেকার গোদার যে নিয়মে সিনেমা তৈরি করতো, ঠিক একই নিয়মে ওজো সিনেমা তৈরি করতো, কিন্তু কি অদ্ভুত বিষয়, দুজনের ছবির মধ্যে কোনো মিল নেই। কেন? আচ্ছা, আর গোদার সাসপেন্সকে শটের মাধ্যমে তুলে ধরতো, ঠিক উল্টো দিকে ওজো শটের মাধ্যমে সাসপেন্স ক্রিয়েট করতো। এই পাগলি, শোন, আমি তোর সব প্রশ্নের উত্তর দেবো, তোর সমস্ত ডাউট আমি ক্লিয়ার করব। তুই আগে আমার প্ল্যানটা শোন। আমি তোকে বলছিলাম না যে ফেস্টিভ্যালের জন্য একটা সাবজেক্ট খুঁজছি, অ্যান্ড গেস হোয়াট, আমার ক্লাসে তুষার আছে না। তুষার মানে তুষার বোস? হ্যাঁ, তুষার। ও বলছিল ওর আদিবাড়ি গ্রামে, আর ওর গ্রামটা একটা সীমান্তবর্তী অঞ্চল জুড়ে। ওখানে না দুই বাংলার একটা অদ্ভুত রিফ্লেকশন আছে, বুঝলি? এ ভেরি রেয়ার কালচারাল ব্লেন্ড। আমি ভাবছি ওখানকার ফোক কালচারটাকে নিয়ে কাজ করব। বেশ। আচ্ছা, ব্যাপারটা বেশ অ্যাপেলিং হবে না? তা তো বটেই, সবই তো ঠিক আছে, কিন্তু আমার যে সেমিস্টারের পেপার জমা দেওয়া আছে, তুমি আমাকে ছাড়া চলে যাবে? আজ পর্যন্ত আমি তোকে না নিয়ে কোথাও গেছি? শোন, এই দুদিনের জন্য তোর পেপার সাবমিশনের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার রাখ তোর কিন্তু। তুই এদিকে, আমরা যাচ্ছি। কিন্তু পেপারটা
أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول অ্যালার্মের মতো বেজে চলেছে আর ইনি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। সৌভিক, আরে ওঠো, তুমিই তো বললে তাড়াতাড়ি বেরোতে হবে। কি মুশকিল, ইটস টু লেট। সৌভিক ওঠো। কটা বাজে রে? 8টা বাজে। আমি ব্রেকফাস্টটা রেডি করছি, তুমি ওঠো, রেডি হয়ে নাও। তুই এখানে একটু বসতো, খালি তাড়াহুড়ো। আরে ছাড়ো, তুষার ফোন করছিল। হ্যাঁ যাবো তো। তোমার রোম্যান্স করাটা বন্ধ হলে আমি খুশি হতাম। আর ব্রেডটা তো পুরো ছাই হয়ে গেল, এবার ছাড়ো। ওমা, তুই রেডি হয়ে গেছিস? কেন দেখতে পাচ্ছ না? দেখছি তো। কি মিষ্টি লাগছে তোকে। তোর এই ভিজে চুলের স্নিগ্ধতা, তোর এই মাদকতা। কোথায় একটু রোম্যান্টিক কথা বলবি তা না, উনি ভৌত বিজ্ঞানের রাসায়নিক পরিবর্তন নিয়ে কথা বলছে। আমাদের কাছে এখন অনেক সময় আছে, বুঝতো? সময় নেই। আর 5 মিনিট, 5 মিনিটে রেডি হতে হবে। 5 মিনিট রোম্যান্সের জন্য না, রেডির জন্য। রেডি হতে হবে আর 5 মিনিট। শোন না, এই নন্দু, আমরা এই ড্রেসটা পরে লাস্টবার কোথায় গিয়েছিলাম জানো? বোলপুর। এই ড্রেসটা নিয়ে নিবি। নস্টালজিক। আমি অলরেডি নিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি রেডি হতে হবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ তুষার, বল। হ্যাঁ বলছি স্যার, আপনারা গাড়িতে আসছেন তো? হ্যাঁ গাড়িতে আসছি। আমি তাহলে ওই লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, লাইভ লোকেশন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুষার, কতক্ষণ লাগবে পৌঁছাতে? ওই ঘন্টা তিনেক তো লাগবেই। ওকে চল, বেরোচ্ছি, বেরিয়ে তোকে ফোন করছি। ওকে ওকে স্যার। রেডি হয়নি। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার ডকুমেন্টারি বানাবো না স্যার, ফিকশনই করব। সীমান্তবর্তী এরিয়া তো, সাবজেক্টটা একটু ভেবে চুজ করতে হবে স্যার। তারপরে বেসলাইনের উপর ভিত্তি করেই ফিল্মটা করব। হ্যাঁ না স্যার, এই নদীটার জন্য ওয়েট করছি, রেডি হচ্ছে, নামলেই বেরোবো। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। কিরণন্দু চল, এরপর তো লাঞ্চ টাইম হয়ে যাবে। আসছি আসছি, হয়ে গেছে হয়ে গেছে। কখন থেকে বলছিস হয়ে গেছে হয়ে গেছে, কখন থেকে ওয়েট করছি বলতো? সরি, তাছাড়া মেয়েদের স্বাস্থ্যে তো একটু সময় লাগে নাকি? 3 ঘন্টা রাস্তা,
গাড়িটা তুই চালাবি না, গাড়িটা চালাবো আমি। তুই তো পায়ের উপর পা তুলে বসে থাকবি। কেন? অত দূর মনে হচ্ছে তুমি গাড়িটা ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাবে। এই শোনার কথা বলাস না তো। হ্যাঁ, কথা না বাড়িয়ে এবার চলো। উই আর অলরেডি লেট। নাও ব্যাগটা ধরো, তুষার আমাদের জন্য কখন থেকে অপেক্ষা করছে। হ্যাঁ চল। চলো। তাহলে ডেস্টিনেশন হুমায়ুনপুর। কি রে তুষার, তোর স্যার কখন আসবে? ফোনে পেলি? Sorry, the service requested is not available. না, নেটওয়ার্ক পাচ্ছি না। Sorry. বড় রাস্তায় আছে, চলে আসবে। মা, আমি একটু বড় রাস্তায় গিয়ে দেখছি। বুঝলে? আচ্ছা যা বাবা, ওনাদের ফোনে পেলে আমাকে জানাবি অবশ্যই। আসছি আসছি। তা তুষার, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? এই আল্লাহ রহমতে ইচ্ছায় ভালো আছি। তা এত সকালবেলা হন্ততন্ত হয়ে কোথায় যাচ্ছ? যাচ্ছি মেইন রোডে। আমি যেখানে পড়ি ওখানকার স্যার আসেন, ও ওই ডকুমেন্টারি লোকেশন দেখতে, ওদেরকে নিতে যাচ্ছি। বাহ, এ তো বেশ ভালো কথা। আশা করি তোমার স্যার খুশি হবে। আর তুমি আমাদের গ্রামের থেকে যদি লেখাপড়া শিখে বড় হও, তাতে গ্রামেরই মুখ উজ্জ্বল হবে। চলো, আমি আবার ওদিকেই যাব, আমার কাছে তাড়া আছে। কত করে বললাম একটু তাড়াতাড়ি রেডি হ। কত দূরের রাস্তা বলতো? দেখছিস রাস্তাঘাটে কিরকম জ্যাম হয়, আবার যদি জ্যামে পড়ি না পুরো কেলো হয়ে যাবে। এই তো সব দোষ এখন আমার উপর চাপিয়ে দিচ্ছ। যদি ঘুম থেকে না ডাকতাম তাহলে তো অ্যালার্মের মতো বাজতো, আর তুমি কুম্ভকর্ণের মতো নিদ্রামগ্ন হয়ে থাকতে। না দেখ, আমাকে তো আবার ফোনেও পাচ্ছে না তুষার, এত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আরে তাতে প্রবলেম কোথায়? আচ্ছা আমরা ঠিকঠাক যাচ্ছি তো? হ্যাঁ যাচ্ছি তো ঠিকই, কিন্তু অনেকটা দূর না? না মানে একটু থামাবে? আবার থামাবো কেন? কি হয়েছে? না না, এই সবে তো বেরোলাম। ছবি প্লিজ একটু দাঁড়াও না, প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে মানে? খিদে পেয়েছে? ছবি প্লিজ একটু তাড়াতাড়ি চালাও, আমার প্রবলেম হচ্ছে, প্লিজ একটু বোঝো। বলছি তো প্রবলেম হচ্ছে, থামাও না। আইসক্রিম খাবি? অত বলতে পারবো না, প্লিজ। আরে কি অসুবিধা হচ্ছে বলবি তো। ওয়াশরুম যাব। ওয়াশরুম? এবার তাড়াতাড়ি চলো প্লিজ। ওয়াশরুম? এখানে তো কোনো কাছাকাছি কোনো ধাবাও নেই, অনেকটা যেতে হবে। আমরা আমি বলছি তো গাড়িটা থামাতে, নাকি? প্লিজ তাড়াতাড়ি চলো। আরে এটা সিটি নয়। ছবি প্লিজ স্টপ দ্য কার, প্লিজ স্টপ দ্য কার। ছোট না বড়? বড়। বড়? হোয়াট? হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো তুষার। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ তুষার, হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা প্রায় পৌঁছে গেছি। ও আচ্ছা আচ্ছা, আমরা ওখানে পৌঁছে তোকে ফোন করছি। আরে এখানে খুব নেটওয়ার্ক প্রবলেম। ওকে ওকে স্যার। হ্যাঁ স্যার রাখছি। কি হলো? চল। ডিসগাস্টিং, এত নোংরা জাস্ট ভাবা যায় না। ফাইনালি আমি ওকে কল করে বলে দিয়েছি এখানে নেটওয়ার্ক পাওয়া না, একদম যুদ্ধ জয়ের মতো। ঠিক আছে এবার তুই চলো। কি ভেবেছিলিস সেখানে 5 স্টারের মতো পরিষ্কার পরিচ্ছন্ন? ফাইনালি পৌঁছে গেলাম তুষার। এই বেয়ারা নেটওয়ার্কের জন্য তোর সাথে একদম যোগাযোগ করতে পারিনি। হ্যাঁ স্যার, নেটওয়ার্ক প্রবলেমের তো ইস্যু না। হাই নন্দিয়ারি, ঠিক আছে তো? রাস্তায় কোনো প্রবলেম হয়নি তো? প্রবলেম ওই আর কি। এই চল, আর কত দূর? উঠে পড়। এই মিনিট 5 না, আমার সাইকেলটা রাখা আছে। চলুন স্যার। ওকে তাহলে চলো চলো, আমি তোমাকে ফলো করছি। চলুন।
আচ্ছা নন্দু, 2 মিনিটটা যদি 1-2 ঘন্টা হতো। তাড়াতাড়ি চলো। আচ্ছা ওই দিকটা কি আরো অন্য কিছু আছে? না স্যার, ওই দিকটা এই গ্রামেরই একটা এক্সটেন্ডেড পার্ট। ওপাশ খুব থেকে একটা সুন্দর নদী দেখতে বয়। গ্রামটা। ওখানে মাঝে পুকুরটাও মাঝে বেশ সুন্দর। একটা গ্রাম আছে ছোট। আর এই আচ্ছা তুষার, হ্যাঁ স্যার, বুঝলি গ্রামটা খুবই সুন্দর। তবে তুষার, একটা কথা না বলে পারছি না, অনেকদিন পর এরকম পরিপাটি করে খেলাম। কাকিমা এত ভালো রান্না করে না। থ্যাংক ইউ ইউ আর সো লাকি ম্যান। স্যার, থ্যাংক ইউ স্যার। একটা কথা বলি, হ্যাঁ বল। এখানে আসার সময় না প্রচুর ইন্টারেস্টিং গ্রাফ চোখে পড়লো। যেমন ধরো চারপাশে আমরা শুনতে পাই কত মতভেদ, দলাদলি, বিদ্বেষ, অথচ এখানে এসে মনে হচ্ছে কেমন যেন একটা অন্যরকম পৃথিবীতে চলে এসেছি। একদম ঠিক বলেছিস নন্দু। তোমাদের এখানকার মানুষগুলো কিন্তু ভীষণ সরল, একে অপরের সাথে কি সুন্দর মিলেমিশে থাকে। এই মিলেমিশে থাকা ব্যাপারটা কিন্তু আজকাল ভীষণ রেয়ার। কেউ কারো থেকে পৃথক নয়, বলো? একদম ঠিক বলেছো দিদি। আসলে ছোটবেলা থেকেই দেখছি, আমাদের প্রজন্মই বলো আর বাপ ঠাকুরদাদের প্রজন্মই বলো, এই সংঘবদ্ধ ব্যাপারটা তো না আগা গোড়াই আছে। এক্স্যাক্টলি, আমি না তোকে এই কথাটাই বলছিলাম নন্দু। এরকম একটা ইন্টারেস্টিং কালচারাল ব্লেন্ড আমরা আর কোথায় পাবো বল? এই তুষার, তুমি বলছিলে না তোমাদের এখানে একটা হাট বসে? হ্যাঁ, তবে সেটা উইকেন্ডে বসে। আপনারা কয়েকটা দিন থেকে যান স্যার, এখানে কিন্তু খুব ভালো ভালো হ্যান্ডিক্রাফটের কাজ পাওয়া যায়। বাহ, গুড। এই যদি আমরা এখানে থেকে এই হাটটা অ্যাটেন্ড করতে পারি, এখানকার ওই ফোক কালচারের একটা ইমপ্রেশন নিয়ে যেতে পারবো। তা বটে। তুষার, এবার তো হবে না, তবে আমি খুব শীঘ্রই আসবো, দ্যাটস ফর শিওর। স্যার, আমাদের এই গ্রামের এই অঞ্চলটার উপরে না আমি একটা প্রজেক্ট তৈরি করেছি বেশ। সেমিস্টারে জমা দেওয়ার জন্য, কিন্তু কিভাবে শুরু করবো সেটা বুঝতে পারছি না। জানি জিজ্ঞাসা করাটা ঠিক নয়, যদি একটু সাজেস্ট করতেন। আরে ইয়ার, তুই এত হেজিটেট করছিস কেন? আমি তোকে যতটা পারবো হেল্প করবো। কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আসার সময় এদিকটা একটা দরগা দেখতে পেলাম, তবে অনেকটাই ভিড় ছিল। তবে একটু গেলে হয় না? কেন, তুই আবার কি চাইবি? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, সিক্রেট। সৌভিক, কি সুন্দর জায়গাটা দেখো, আমি ছবি তুলে হ্যাঁ, আসছি। যা। তুষার, আমরা যে দরগায় যাচ্ছি ওটা কত পুরনো হবে? তা প্রায় 50-60 বছর তো হবেই। জানেন স্যার, যে পীর বাবার কাছে যাচ্ছি না, উনি একজন চমৎকার মানুষ। গ্রামের লোকজন ওনাকে আল্লাহর মতো ভরসা করেন, বিশ্বাস করেন। তাই নাকি? তাহলে তো এরকম একজন মানুষের সাথে দেখা করতেই হয়। এ নন্দু, তোর ছবি তোলা হলো? আসছি। আবার তোমার সাথে দেখা হয়ে গেল। ইনি বুঝি তোমার স্যার? হ্যাঁ, উনি আমার স্যার সৌভিক ব্যানার্জি, আর উনি নন্দিতা। নমস্কার। 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 উনি হলেন রহিম চাচা, গ্রামের গণ্যমান্য ব্যক্তি। ওই আর কি। আমার বাবার ছোটবেলাকার বন্ধু। ছোটকালে ওনার বাড়িতে কত খেলেছে। তা আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখিয়েছো তো? হ্যাঁ, ওই নদী দেখাতে আচ্ছা। নিয়ে গেছিলাম, আর এখন ওই দরগাটা দেখে বাহ, নিয়ে বাহ, আসি। বাহ। যাও, গ্রামটা ঘুরে দেখে এসো, হ্যাঁ। ভালো লাগবে। এই শোনো, এই সন্ধেবেলায় স্যার ম্যাডামকে নিয়ে আমাদের বাড়িতে এসো। এই আমি এখন আসছি, আমার কিন্তু অনেক কাজ বাকি। হ্যাঁ, একদম। চলো তুষার। হ্যাঁ স্যার, চলুন। তোমার গ্রামটা তুষার সত্যি অপূর্ব। থ্যাংক ইউ স্যার। খাওয়ার পরেই হাঁটাটা। স্যার, হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের দরগা, খুব জাগ্রত। সত্যি অদ্ভুত সুন্দর, একটা অদ্ভুত শান্তি কাজ করছে না মনে? নন্দিতাদি, তুমি কি চাইবে বলছিলে? চেয়ে নিতে পারো। আজ অব্দি কেউ খালি হাতে ফিরে যায়নি। স্যার, আপনাকে যে পীর বাবার কথা বলেছিলাম না,
উনি ওইখানেই থাকেন। আচ্ছা, যাবেন নাকি? চলো। চলো যাওয়া যাক। চলুন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। বাবা, আমার স্যার শহীদ ব্যানার্জি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদে রাসূলুল্লাহ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আল্লাহ সবার ভালো করুক। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। বাবা, বিসমিল্লাহিররহমানিররহিম। চলুন স্যার, চলুন চলুন স্যার, চলুন চলুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহিররহমানিররহিম। চল আসুন স্যার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পীর বাবা তো এখানে থাকেন। উনি কতদিন আছেন এখানে? তা প্রায় 15 বছর। আমি তো জন্ম থেকে দেখেই ওনাকে বড় হয়েছি। তুষার, ওটা কি কোনো জঙ্গল? ওটা তো জঙ্গল বলে মনে হচ্ছে না। ওটা কি? ওটা একটা বিশেষ জায়গা, ওখানে যাওয়ার নিষেধ আছে। নিষেধ আছে? কেন ভাই? ওটা একটা পরিত্যক্ত কবরস্থান। ছোটবেলা থেকে শুনেছি ওখানে কেউ যায় না। দেখ তুষার, তুই যে আশঙ্কার কথা বলছিস না, ওটা না বাস্তবে কোনো মিল নেই। ওটা সিনেমার পর্দা, বইয়ের পাতাতেই আছে। কিন্তু সৌভিক, ও যখন না করছে তখন আমাদের যাওয়াটা কি ঠিক হবে? দেখ নন্দু, আমরা যে মিডিয়ামে কাজ করি না, ওখানে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি নেই আমার সেটা জানা নেই। কিন্তু একজন ফিল্ম মেকার হিসাবে কোনো কিছু তথ্য সংগ্রহ না করে চলে যাওয়াটা একদম বোকামি হবে। আর তুষার, তোমার মতো একটা ছেলের কাছ থেকে ভাই এটা আশা করা যায় না। আসলে স্যার, গ্রামের লোকে জানলে বাড়িতে... আরে এই তো বলছি, সেখানে সকালে কেউ আসে না। তাহলে আমরা এখানে ঢুকলাম না ঢুকলাম কে জানলো? চল। তুষার, এত বড় কবরস্থান, কিন্তু এখানে কেউ কবর দেয় না কেন? স্যার, বড়দের মুখে শুনেছি এখানে কবর দেওয়া যায় না, প্রধানের বারণ আছে। তাছাড়া স্যার, এটা প্রত্যেক জায়গা তো। তুষার, কবরস্থান, শ্মশান এগুলো তো পবিত্র স্থান, আর এখানে তোমাদের গ্রামের লোকেরা আসতে বারণ করে। আমি তো খুব অবাকই হচ্ছি। কেন? এতে অবাক হওয়ার কি আছে? তুষার, ওদিকে কি আছে গো? স্যার, আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। চলুন না স্যার, প্লিজ। কেন, দিনের বেলায় ভূত বেরোবে নাকি? তুষার, তুমি আগামী দিনের ফিল্ম মেকার হতে চলেছো। হ্যাঁ, এটা ভুলে যেও না। এই, তুই কোথায় যাচ্ছিস? আমি একটু ওদিক থেকে আসছি। হ্যাঁ, বেশি দূর যাস না কিন্তু, খুঁজে পাবো না। দূর।
নন্দিতা দি, ওদিকে যেও না। এই নন্দু, কি হলো দেখি? গাছটায় লেগে কেটে গেল। তোকে কতবার বললাম ওদিকটা যাস না। আরে বাবা, সেরকম কিছু হয়নি, একটু জাস্ট রক্ত বেরিয়েছে। স্যার বাড়ি চলুন, ওষুধ লাগিয়ে নেবেন। তেমন কিছু হয়নি, গাছের ডালে লেগে ছড়ে গেছে। তুই কতবার বলেছিলাম এদিকটা যাস না। এখন কি হবে? একটু নিজের খেয়াল রাখতে পারিস না? ওটা নিতে হবে না, থাক ওটা। চল বাড়ি চল, গিয়ে ড্রেসিং করে দেবো। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? স্যার চলুন, সামান্য একটা কাটাই তো, ওষুধ লাগালেই ঠিক হয়ে যাবে। সে তো ওষুধ লাগাতে যাবে, কিন্তু এখানে এসে একটা অঘটন ঘটালি। কি দরকার ছিল বলতো ওই গাছটার কাছে যাওয়ার? আমরা তো এখানে। ও হ্যাঁ, তুষার আয়। ডিনার রেডি, মা ডাকছে। হ্যাঁ, আমি ওর মলমটা লাগাচ্ছিলাম। কি হলো, চল। হ্যাঁ মানে, না গেলে কি কাকিমা খুব খারাপ পাবে সৌভিক? আমার একেবারেই খেতে ইচ্ছে করছে না। আমাকে তো আমি জোর করছি না, কিছু একটু খেয়ে নেবে চলো, নালে মা খুব খারাপ পাবে। হ্যাঁ, তো শরীরটা কি খুব খারাপ লাগছে? আরে একটু কিছু খেয়ে নিবি, চল। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও, আমি ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চল। তুই তাড়াতাড়ি আয় কিন্তু। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বল। আমরা যে কবরস্থানে গেছিলাম, প্লিজ মাকে বলবেন না। আরে ঠিক আছে, আমি জানি, আমি বললে হয়তো কাকিমা খারাপ ভাববেন আমাদের। আরে এখন চল তো, অনেক খিদে পেয়েছে। নাও খেয়ে নাও। থ্যাংক ইউ। এতটা খাওয়া যায়? নাও। যতটা পারবি খেয়ে নে বাবা। কাকিমা আমি এতটা খাই না, তার উপর আবার দুপুরের খাবারটাও হজম হয়নি। একটা তুলে নাও। না, খেয়ে নাও মা, খেয়ে নাও। তা কেমন লাগলো আমাদের গ্রাম? খুব সুন্দর কাকিমা, এত সাজানো গোছানো গ্রামটা সত্যি খুব ভালো লেগেছে। তা তো বটেই, তারপরে আবার এখানকার মানুষেরা কতটা মিশুকে, একে অপরের সাথে কতটা কোঅপারেটিভ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে মন্দির মসজিদ সবটা কেমন পাশাপাশি। আর তার থেকেও ইন্টারেস্টিং, যেটা সব থেকে আমার ভালো লেগেছে, তোমার হাতের রান্নাটা অসাধারণ। সত্যি তুষার, তুই যদি আমাকে ইনভাইট না করতিস তাহলে হয়তো এটা আমি মিস করে যেতাম। তোমার হাতটা কখন কেটেছে মা? ওই বিকেলে কবরে। কবরে? না না, কাবেরী কাবেরী। ফোনে কাবেরীদের সাথে কথা বলছিল তো, ওই সেই সময় কেটে গেছে। না না কাকিমা, ও আসলে একদম বুঝতে পারেনি। ওই রাস্তার ধারে দুটো গাছ ছিল, আর তারা তাদের শাখা পোশাকা বিস্তার করে দাঁড়িয়েছিল আর কি। ও ফোনে কথা বলতে বলতে হাতটা কেটে গেছে। বলো। কাকিমা। ও দেখে চলবে তো? হ্যাঁ, খেয়াল করিনি। আসলে আমাদের রাস্তার গাছগুলো তো বড় হয়েছে, কি বলবো। আরে না না কাকিমা, আমি কি বাচ্চা মেয়ে নাকি যে গাছের ডালে ধাক্কা খেয়ে পড়ে যাব? জাস্ট ছড়ে গেছে একটু। তুষার, তুষার চলো, ডিনার হয়ে গেছে। হাত ধুই। কাকিমা নন্দিতা সবাই চলে গেল, আমাদের তো বললো। হ্যাঁ এই কাকিমার কাছে আমরা কবরস্থানের ব্যাপারটা যেভাবে লোকালাম, এতে আমার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। একটা সাধারণ কবরস্থান যেটা কিনা পরিত্যক্ত, সেখানে যাওয়াটা বারণ। তোমার বাড়িতে জানালে প্রবলেম হবে। এটা কিন্তু একদম কুসংস্কার আচ্ছন্ন ভাবনা। মানছি স্যার, বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে
এসব অন্ধবিশ্বাসকে আমরা মানি না, বাট স্যার কিছু তো আছে। গ্রামের লোক এই কবরস্থানের নাম শুনলেও ভয় পায়, নীরব হয়ে যায়। আমার প্রশ্ন তো ওখানেই তুষার। তুমি ভাবো আমি কলকাতার একটা কবরস্থানে গেলাম, গিয়ে আমার হাত কেটে গেল। আমার বাড়ির লোক জিজ্ঞাসা করলে আমি মিথ্যা কথা বলবো না? যাক বাদ দাও। ওভারঅল তোমার গ্রাম আমার খুব ভালো লেগেছে। স্যার একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলো। আপনি ভগবান বিশ্বাস করেন? জানতাম তুমি একটা এরকমই প্রশ্ন করবে। ভগবান বিশ্বাস করি। এভিল বা আত্মা আছে হয়তো, বাট কুসংস্কার নয়। দেখো, যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকবে, এটা স্বাভাবিক, এটা খুব ন্যাচারাল ব্যাপার। যেখানে ভগবান আছে সেখানে ইভিল অস্তিত্ব আছে হয়তো, বাট যে আছে তার জায়গায় আছে। এটা নিয়ে এত না ভাবাই ভালো। তুষার, অনেক রাত হলো, চলো তুমি শুয়ে পড়ো, আমি আসছি। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। সে কি সামান্য চোরা, সে কি সামান্য চোরা, ধরবি কোনা কাঞ্চিতের মন, ধরবি কোনা কাঞ্চিতে। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। পাতালে চোরের বহ দেখায় আসমানের উপর, পাতালে চোরের বহ দেখায় আসমানের উপর। তিন তারে হচ্ছে খবর, তিন তারে হচ্ছে খবর। শুভ শুভা যোগমতের মন, শুভ শুভা যোগমতে। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে।
নন্দু, নন্দু, অনেক বেলা হয়ে গেল, এবার ওঠ। বেলা হয়ে গেছে, ওঠ এবার, ওঠ। আস্তে আস্তে ওঠ। এখন কেমন ফিল করছিস? উঠতে ইচ্ছে করছে না একদম। গায়ে হাত পায়ে ভীষণ যন্ত্রণা করছে, মাথাটাও ভীষণ যন্ত্রণা করছে। কফি বানিয়েছি, ওষুধ দিচ্ছি, ওষুধটা খা। এনে ধর। তুমি কি কোথাও বের হচ্ছ? হ্যাঁ, আসলে প্রিন্সিপালের সাথে একটা ছোট্ট মিটিং আছে, কথা বলেই চলে আসব। তুই চিন্তা করিস না। সব কমে যাবে। হাতের ড্রেসিংটা করে দিই। শোন, আমি সুন্দর করে ড্রেসিং করে দিচ্ছি, হাতটা বেশি নাড়াবি না, ঠিক আছে? আমি কৌশিককে ফোন করে দিয়েছি, ও সন্ধ্যাবেলা আসবে দেখতে, ডোন্ট ওয়ারি। আস্তে। হ্যাঁ দাঁড়া, হাতটা একটু তোল। হ্যাঁ দাঁড়া। আর একটুক্ষণ আস্তে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। আমি ইনস্টিটিউটে যাব আর আসবো, একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই হ্যাঁ দাঁড়া, এই তো হয়ে গেছে। একটা ছোট্ট মিটিং আছে, আজকে আর ক্লাস নেব না। আচ্ছা সৌভিক, বলছি ওই কবরস্থানটায় সত্যি কিছু ছিল না তো? না হলে এইটুকু ছুড়ে যাওয়ার এফেক্ট এতটা হতে পারে? প্লিজ নন্দু, এসব কি বলছিস তুই? এগুলো জাস্ট মনের ভুল, এগুলো নিয়ে একদম চিন্তা করিস না। আমি ওষুধ দিয়েছি, কফি দিয়েছি, খা, একদম একদম ঠিক হয়ে যাবে। এটা জাস্ট ওয়েদার চেঞ্জ। আর নিজের খেয়াল রাখিস, ব্রেকফাস্টটা খেয়ে নিবি কিন্তু। হ্যাঁ, টেক কেয়ার।
চোখটা জ্বরটাও তো ভালোই আছে দেখছি। দেখ, ভয়ের কিছু নেই, মনে হচ্ছে নর্মাল জ্বর হয়েছে। কিছু ওষুধ লিখে দিচ্ছি, আশা করছি তাতেই কমে যাবে। তারপরেও যদি কিছু না কমে আমি কিছু টেস্ট দিয়ে দিচ্ছি, ওগুলো একটু করে নিস, সেই বুঝে ট্রিটমেন্ট হবে তারপর। তবে আমার মনে হচ্ছে নর্মাল ফিভারই হবে, চিন্তা করিস না, আমি আসছি। চল তোকে এগিয়ে দিয়ে আসি। না না, তুই বরং নন্দিতার কাছে বস, আমি আসছি। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু ডাকবে। হ্যাঁ, আসছি। নন্দু, নন্দু,
নন্দু, নন্দু, নন্দু, নন্দু, নন্দু, নন্দু, নন্দু, নন্দু, নন্দু, নন্দু, নন্দু, নন্দু, নন্দু, আমি সৌভিক। নন্দু, 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 আমার দিকে দেখ, আমি সৌভিক। এই নন্দু, 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 আমি নন্দু, আমি নন্দু, আমি সৌভিক। নন্দু, নন্দু, এই নন্দু, 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 या अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह या अल्लाह या अल्लाह ला इलाहा ला इलाहा मुहम्मद रसूलुल्लाह या अल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा मुहम्मद रसूलुल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अल्लाह ला इलाहा। কি হয়েছে বাবা? ছেলেটার খুব জ্বর এসেছে। জ্বর এসেছে? কিচ্ছু চিন্তা করিস না বেটা, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় বেটা আয়, বস এখানে, ভালো করে বস, আমার দিকে তাকা বেটা। তোর ছেলেকে হাওয়া ভর করেছে, হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে, বুঝলি? কিছু চিন্তা করবি না, আমি ঠিক করে দিচ্ছি। তাকা বেটা। ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह या अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह बिस्मिल्लाह যা বেটা যা, দেখ এবার কেমন খেলবে, কেমন দৌড়বে, যা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। স্যার, নোটসটা লেখা হয়ে গেছে? হ্যাঁ, ওকে, সরি। দেখ, আমার মনে হয় যে নন্দিতার লিভারের প্রবলেম থেকে ওই চুলের ডিসকালারেশন ব্যাপারটা আসছে। আর ওই স্কিনের সমস্যাটা, ওটা মনে হয় নন্দিতার তো গাছের ডালে লেগে হাতটা কেটে গেছিল না? আমার মনে হয় কোনো জংলি গাছের ডাল লেগে, কোনো বিষাক্ত আঠা লেগে হয়তো ইনফেকশনটা হতে পারে। মেবি আই এম নট শিওর, বাট আমার মনে হয় তোর টেস্টগুলো খুব তাড়াতাড়ি করিয়ে নেওয়া উচিত। তারপর রিপোর্টটা পেলে সেই অনুযায়ী না হয় পরবর্তী ট্রিটমেন্টটা করা যাবে।
তুই কালই রিপোর্টটা করি নে, তারপর আমি দেখছি। হ্যাঁ তুষার বল। বলছি নন্দিতাদি ভালো আছে স্যার? হ্যাঁ, আগের থেকে অনেকটাই বেটার। ও, যদি প্রয়োজন লাগে আমাকে বলবেন, আমি কলকাতা যাব। হ্যাঁ, মেডিসিন চলছে। দেখ, ডক্টর তো বলছে সেরম ভয় কোনো কারণ নেই, নর্মাল জ্বর জাস্ট। ও, কিন্তু একটা সামান্য হাতে কেটে গেল গাছের কাঁটায়, সেটা থেকে এতটা অসুস্থ হয়ে পড়লো। স্যার টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে সব। হ্যাঁ, কিছু দরকার হলে বলবেন স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, রাখছি স্যার। দেখ সৌভিক, তোকে একটা অনেকদিন ধরে কথা বলবো ভাবছিলাম। আচ্ছা, নন্দিতার কি কোনো মানসিক সমস্যা ছিল ছোটবেলা? মানে এনি টাইপ অফ মেন্টাল ডিসঅর্ডার লাইক স্প্লিট পার্সোনালিটি অর এনিথিং লাইক দ্যাট? মানে না, আসলে তুই ব্যাপারটাকে অন্যভাবে নিস না। আসলে আমাদের হিউম্যান মাইন্ডটা নানা স্তরে বিভক্ত, যেমন কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড। কিন্তু এইসব ক্ষেত্রে নন্দিতার অতীতটা জানা খুব জরুরি। কিসের অতীতের কথা বলছিস? এই সমস্ত ক্ষেত্রে অতীতটা একটা ভাইটাল রোল প্লে করে সৌভিক। কৌশিক, তোকে কটা প্রশ্ন করব? বল। এমন কি রোগ যে সমস্ত চুল সাদা হয়ে যাচ্ছে? কি বলবি কৌশিক? লিভার প্রবলেম? চামড়া অদ্ভুতভাবে কুঁচকে গেছে? কি বলবি? স্কিন ডিজিজ? হাতের আর পায়ের নখ কালো হয়ে যাচ্ছে, চোখের মণিটা সাদা প্রলেপ পড়ে গেছে। এটা কি বলবি তুই? আর সব থেকে অদ্ভুত বিষয় এটা যে একসাথে ছেলে আর মেয়ের কর্কশ একটা অদ্ভুত গলার আওয়াজ বেরোচ্ছে। বল, তোর মেডিকেল সায়েন্স এটাকে কি বলবে? কিসের লক্ষণ? যন্ত্রণাটা আমি সহ্য করছি না, প্রতিটা মুহূর্তে যন্ত্রণাটা সহ্য করছে নন্দু। আর আমি মরছি প্রতিটা মুহূর্তে। বলতে পারবে তোর মেডিকেল সায়েন্স কোনো উত্তর আছে এর? দেখ সৌভিক, এতক্ষণ আমি একজন ডাক্তার হিসেবে বলছিলাম, কিন্তু এখন একজন বন্ধু হিসেবেই তোকে বলছি। দেখ, আমরা অনেক কিছু বিশ্বাস করি না, অনেক কিছু মানি না, কিন্তু আমাদের অনেক কিছু বিশ্বাস করতে হয়, অনেক কিছু মানতে হয়, বাধ্য হয়েই মানতে হয়। জানি একজন ডাক্তারের মুখ থেকে তোর এই কথাগুলো শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু দেখ, আমি একজন বন্ধু হিসেবেই বলছি। কথাই আছে, যেখানে হারাই সেখানেই পাওয়া যায়।
কি বলতে চাইছিস তুই? দেখ, আমার মনে হয় এই সমস্ত সমস্যার শুরুটা তোর গ্রামে যাবার পর থেকে। তাই এই সমস্যার সমাধানটাও ওই গ্রামের কোথাও না কোথাও পেয়ে যাবি তুই। তুই একদিন গ্রাম থেকে ঘুরে আয়, আমি ততদিন নন্দিতাকে দেখছি। কথায় আছে, যেখানে হারাই সেখানেই পাওয়া যায়। কি বলতে চাইছিস তুই? দেখ, আমার মনে হয় এই সমস্ত সমস্যার শুরুটা তোর গ্রামে যাবার পর থেকে। তাই এই সমস্যার সমাধানটাও ওই গ্রামের কোথাও না কোথাও পেয়ে যাবি তুই। তুই একদিন গ্রাম থেকে ঘুরে আয়, আমি ততদিন নন্দিতাকে দেখছি। নন্দু, 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 ভর্তে খিদে পেয়েছে, খিদে। নন্দিতা, নন্দিতা কোথায় তুই? তুই কোথায়? সামনে নন্দু। নন্দু, কবরের উপর কাঁচা রক্ত দিয়ে জানিয়েছে তোর নন্দু। এখন বলছে নন্দু, যতক্ষণ না আমি ওকে মেরে ফেলবো ততক্ষণ আমি ওর শরীর ছেড়ে যাব না। কিচ্ছু করতে পারবি না। নন্দু,
অন্তরে মো এত আঘাত, আরো আঘাত দাও মোরে, সইতে পারে যেন আমার অন্তরে, অন্তরে মো এত আঘাত, আরো আঘাত দাও মোরে, সইতে পারে যেন আমার অন্তরে, সইতে পারে যেন আমার অন্তরে। সকল হুতাশ জ্বালাও আমার, সকল হুতাশ বাজাও কঠিন সুরে, সইতে পারে যেন অন্তরে, অন্তরে মো এত আঘাত, আরো আঘাত দাও মোরে, সইতে পারে যেন আমার অন্তরে, সইতে পারে যেন আমার অন্তরে, সইতে পারে যেন আমার অন্তরে। আচ্ছা, তোমরা চাটা খাও, হ্যাঁ আমি আসছি। স্যার কোনো চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। আমি আমার নন্দিতাকে এরকম অবস্থায় দেখে আমার মাথা কিছু কাজ করছে না তুষার। আমি জানি না যে আমার নন্দিতাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো কিনা। আমি কিছু বুঝতে পারছি না। একজনই পারে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। কে? পীর বাবা, একমাত্র উনিই তোমার ভরসা। চলো আমরা ওখানেই যাই। পীর বাবা? পীর বাবা। বাবা বাবা, আমার নন্দিতার বড় বিপদ বাবা, আপনি কিছু একটা করুন বাবা, ওকে আপনি বাঁচান বাবা। না সে ঠিক আছে, বাঁচাবো তো নিশ্চয়ই, আল্লাহ তাআলা আছে, সব ঠিক করে দিব। কি হয়েছে পুরো ঘটনাটা আমাকে খুলে বল বেটা, খুলে বল। কয়েকদিন আগে
আমি কি করে আমার নন্দিতাকে আগের মতন করে ফিরে পাবো? যত টাকা লাগে আমি দেবো, আপনি কিছু একটা করুন বাবা। কেন এই সমস্ত কথা বলছিস? অর্থ দিয়ে সবকিছু কেনা যায় না রে বেটা, অর্থ দিয়ে সবকিছু কেনা যায় না। এই যে সবকিছু সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, এই যে যা কিছু দেখছিস সব আল্লাহ তাআলার সৃষ্টি, বুঝলি? আমি বুঝতে পারছি তোর সমস্যাটা, তোর ভিতরের কষ্টটা আমি বুঝতে পারছি। ওই মেয়েটাকে সহজে ছাড়বে না, তবে হ্যাঁ বাঁচার একটা রাস্তা আছে, সেটা রাস্তা আমি জানি, সেটা আমি বলবো। কিন্তু মেয়েটাকে অনেক কিছু সহ্য করতে হবে, অনেক কষ্ট আছে, সব কিছু তাকে সহ্য করতে হবে। কিন্তু বাবা আমার নন্দুকে কে মারতে চায়? কেন আমার নন্দুকে মারবে বাবা? হাফিজের অতৃপ্ত আত্মা। হাফিজ? হাফিজ, ওর অশুভ আত্মাই ওই নন্দিতার শরীরের মধ্যে ঢুকে বসে আছে, ওর শরীরটাকে একদম কবজা করেছে। কিন্তু বাবা আমরা তো কারোর ক্ষতি করিনি, আমরা তো ভালো মানুষ। আরে ভালো মানুষ কারোর কোনো ক্ষতি করে না রে বেটা, ভালো লোক কারোর কোনো ক্ষতি করে না রে, ভালো লোক কারোর কোনো ক্ষতি করে না, তারা শুধু উপকার করতে চায় মানুষের। ক্ষতি করে কারা? অশুভ আত্মা, যারা দুষ্টু লোক, তারাই সমাজের ক্ষতি করে যাচ্ছে। হ্যাঁ, এই হাফিজ হচ্ছে সেই রকম একটা দুষ্টু লোক, একটা দুষ্টু আত্মা। আজ থেকে 15-16 বছর আগের কথা, হাফিজ থাকতো এই গ্রামেরই সীমান্তে। হাফিজ ছিল তন্ত্র সাধক। আসলে ও তন্ত্র সাধনা শিখেছিল ওর বাবার কাছ থেকে। ওর বাবা ছিল আরো বড় তন্ত্র সাধক, খুব ভালো মানুষ ছিল হাফিজের বাবা। এই গ্রামের কত মানুষের কত উপকার করেছে, এই গ্রামের মানুষের কত উপকার করেছে, কত মানুষের অসুখ সারিয়ে দিয়েছে, কত মানুষের কত সমস্যা ছিল সব সমস্যা সারিয়ে দিত। খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ। কিন্তু বাবার কাছ থেকে সব তন্ত্রবিদ্যা শিখে সেই তন্ত্রবিদ্যার অপপ্রয়োগ করতে থাকে এই হাফিজ। শয়তান, একমাত্র শয়তানই আমাকে অমর করতে পারে, আমাকে শক্তিশালী করতে পারে। কুকর্ম করতে থাকে, এগুলো পছন্দ করতো না হাফিজের বাবা। খুব ভালো মানুষ ছিলেন যে, ও কিছুতেই সহ্য করতে পারতো না তার নিজের বেটার এই সমস্ত কুকর্ম কুকীর্তির কথা। ফলে বাপের সঙ্গে বেটার একটা ঝামেলা লেগে যায়। বাবা এইসব কিছুতেই মানতে পারে না, বাবা ওকে শাসন করে, বলে এসব করবি না। বাপের সঙ্গে ঝামেলা লেগে যায়, ঝামেলা চরমে উঠতে থাকে, সেই দ্বন্দ্ব আরো আরো বড় হতে থাকে। বাপ ওকে বলে এসব করবি না বেটা, এগুলো কিন্তু আমি পছন্দ করি না। কিন্তু ও শোনে না, আরো খারাপ কাজ করতে থাকে, আরো খারাপ কাজ করতে থাকে, করতে 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 একদম শেষ সীমান্তে গিয়ে পৌঁছে যায়। তখন তখন ঝামেলা আরো বাড়তে থাকে। বাপ কিছুতেই সহ্য করে না, বাপ তখন বেটাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। ব্যাস, সেই যে ঘর থেকে বেরোলো হাফিজ, কিছুদিন আর ওকে খুঁজে পাওয়া গেল না। ও গিয়ে থাকতে শুরু করলো একটা জঙ্গলে, আর ওর সঙ্গে থাকতো ওর চেলা পরমেশ্বর। ওরা দুজনে মিলে নানান সব ফন্দি করত, কিন্তু কেউ কিছু জানতে পারে না। তারপরে হঠাৎ হলো কি, দেখা গেল গ্রামের অল্প বয়সী সব মেয়েরা হঠাৎ উধাও। কিছুদিন পর পর বাচ্চা বাচ্চা মেয়েরা সব কোথায় কোথায় হারিয়ে যাচ্ছে। আসলে হাফিজ আর ওর চেলা পরমেশ্বর লাল ওই বাচ্চা বাচ্চা মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যেত গ্রাম থেকে, আর নিয়ে গিয়ে তার ওই তন্ত্র সাধনার অপপ্রয়োগ করত। হ্যাঁ, ওই মেয়েগুলোর বয়স, শরীরের শক্তি, ক্ষমতা সবকিছু অপপ্রয়োগ করে একেবারে শুষে নিত। আর ওই মেয়েগুলো উফ, কি যন্ত্রণায় ছটফট করতে করতে একদম মরে যেত। আমি শয়তানের তন্ত্র সাধনা দিয়ে মানুষের আয়ু শুষে নেব, আর আমি হব সব থেকে শক্তিমান, সর্বশক্তিমান। হাফিজ হবে শক্তিমান, সর্বশক্তিমান।
আমি শয়তানের পূজারী। আজ আমি শয়তানের তন্ত্র সাধনা দিয়ে আমি এই মেয়ের আয়ু কেড়ে নেব। ছেড়ে দেব শয়তান। বাবা, তাতে হাফিজের কি লাভ হলো? ওই মূর্খ হাফিজ মনে করতো যে এইসব কুকর্ম করে ওর শরীরের শক্তি, যৌবন, ওর বয়সটাকে বুঝি ধরে রাখবে, ও অমর হয়ে থাকবে চিরকাল। কিন্তু ওই মূর্খ জানে না যে গাছের পাতা নড়ে না, একটা গাছের পাতা নড়ে না আল্লাহর নির্দেশ ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু বাবা, এটার সাথে আমার নন্দুর কি সম্পর্ক বাবা? সম্পর্ক আছে বেটা, সম্পর্ক আছে। আসলে এই হাফিজের এই সমস্ত কুকর্মের কথা যখন গ্রামের সব মানুষরা জানতে পারলো, তখন ওরা দল বেঁধে থানায় গেল, পুলিশের কাছে। কিন্তু গিয়ে কোনো লাভ হলো না। কিচ্ছু লাভ যখন পেল না, তখন সমস্ত মানুষ এক জায়গায় হয়ে হাফিজকে শাস্তি দিল। কি শাস্তি দিল জানো? না 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 না, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। না 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 না, ছাড়ো আমায়। শয়তান! ছাড়বো না, ছাড়বো না তোদের, কাউকে ছাড়বো না। শয়তান! ওকে জ্যান্ত কবর দিল। হ্যাঁ, জ্যান্ত কবর দিল হাফিজকে। আর সেই কবরস্থান আমি এতদিন আগলে রেখেছিলাম, একদম বন্ধ করে রেখেছিলাম আল্লাহ তাআলার শুভ শক্তির সাহায্যে। হাফিজ বলেছিল মরার আগে ও কাউকে ছাড়বে না, ও বদলা নিবে, বদলা। ও বলেছিল আমার কবরস্থানের কাছে যে আসবে আমি তার ক্ষতি করব, এই কথা বলেছিল, শপথ করেছিল। আর আসলে এখন যে ঘটনাটা আমি বুঝতে পারছি তা হলো এই যে নন্দিতা ওই কবরস্থানে গিয়েছিল। আর শুধু তাই নয়, হাফিজের কবরের উপরে নন্দিতার রক্ত পড়েছিল। হ্যাঁ, রক্তের ফোঁটা। তাই ওই কবর থেকে হাফিজের অতৃপ্ত আত্মাটা মুক্ত হয়ে যায়, বেরিয়ে আসে ওখান থেকে। আর বেরিয়ে এসে নন্দিতার শরীরের মধ্যে ঢুকে যায়। এবার নন্দিতার শরীরটাকে একদম কবজা করে ফেলেছে হাফিজ। ও কি চাইছে জানো? ও চাইছে এখন নন্দিতা ছটপট করবে, ওকে নানান ভাবে কষ্ট দিবে, ওকে যন্ত্রণা দিবে, ওর ক্ষতি করবে। আর একটা সময় তারপরে নন্দিতা মরে যাবে, এটাই হাফিজ চায়। তাহলে কোনো রাস্তা নেই বাবা? কেন রাস্তা থাকবে না? এই আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছে। এই আল্লাহ তাআলা থাকতে কেন রাস্তা থাকবে না? আছে, অবশ্যই আছে রাস্তা। বাবা, বাবা, আপনি যতই কঠিন রাস্তা থাকে আপনি আমাকে বলুন বাবা, আমি আমার নন্দুর কোনো ক্ষতি হতে দেবো না। আপনি বলুন বাবা। বেটা, আমি তো বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু কথা হলো ওই স্থানে গিয়ে ওই অতৃপ্ত আত্মাকে কাবু তো আমি করতে পারবো না। তাই ওই আত্মাকে এখানে আসতে হবে, তোকে আনতে হবে ওই অতৃপ্ত আত্মাকে আমার কাছে। ওই আত্মা মানে হচ্ছে নন্দিতা। নন্দিতা শরীরের মধ্যে ঢুকে আছে ওই আত্মা, সেই জন্য নন্দিতাকে আমার কাছে নিয়ে আসতে হবে। কিন্তু এত সহজে তো আনতে পারবি না, কারণ অনেক ক্ষতি করবে ওই অতৃপ্ত আত্মার, অনেক শক্তি। তাই আমি তোকে একটা জিনিস দিচ্ছি বেটা। হ্যাঁ, একটু দাঁড়া, আমি তোকে একটা জিনিস দিচ্ছি। এটা হলো আল্লাহর দোয়া পড়া পানি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। যা বেটা, এই পানি তুই নন্দিতার মাথার উপর ছিটিয়ে দিবি, ব্যাস। তাহলেই
কিছুক্ষণ সময়ের জন্য ওই অতৃপ্ত আত্মা নন্দিতার শরীর ছেড়ে চলে যাবে, আর তখনই খুব সাবধানে নন্দিতাকে আমার কাছে নিয়ে আসবি। এইটুকুই তোর কাজ, তারপরে বাকিটা আমি দেখে নেব। যা বেটা, যা যা। নন্দিতা, নন্দিতা, কৌশিক, 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 ও শিট, কৌশিক, নন্দিতা, নন্দু, 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 নন্দু,
নন্দু, নন্দু। তুই আমাকে ওই শরীর থেকে বের করতে পারবি না। যতই চেষ্টা করিস তুই আমাকে নিয়ে যেতে পারবি না। আমিও অনেক কষ্ট ভোগ করেছি। তুই আমাকে ওই শরীর থেকে তাড়িয়ে দিতে পারবি না। হাফেজ, তুই আমাকে এই শরীর থেকে বের করতে পারবি না মুস্তাফা। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। এই মুস্তাফা, আজ থেকে 15 বছর আগে আমাকে জ্যান্ত কবর দিয়েছিলি। তুই কি ভেবেছিলি ভুলে যাবো আমি? মেয়েটার শরীর থেকে চলে যা, চলে যা বলছে। তা না হলে তোর ওই দুরাত্মা পাপাত্মা জাহান নামেও ঠাঁই পাবে না, ঠাঁই পাবে না। পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। না না না, আমি যাবো না। ওর শরীর ছেড়ে আমি যাবো না। আমি ওর রক্তের স্বাদ পেয়েছি। আমি ছেড়ে যাবো না। হাফেজ, পালিয়ে যা বলছে। হাফেজ, চলে যা, চলে যা হাফেজ, চলে যা, চলে যা হাফেজ। এই মেয়েটার শরীর থেকে তুই চলে যা, চলে যা, চলে যা, চলে যা হাফেজ। আমি বলছি তুই চলে যা, কিন্তু তা না হলে তোর এই দুরাত্মা, তোর পাপাত্মা জাহান নামে উঠাই পাবে না। তুই পালা এখান থেকে। হাফেজ, তুই আমাকে এই শরীর থেকে বের করতে পারবি না মুস্তাফা। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। হাফেজ, হাফেজ, চলে যা বলছে এখান থেকে। হাফেজ, অনেক মেয়ের সর্বনাশ করেছিস তুই। বেঁচে থাকতে অনেক মেয়ের সর্বনাশ, অনেক মেয়েকে নষ্ট করেছিস তুই। হ্যাঁ, আর মৃত্যুর পরেও এখনো করে যাচ্ছিস। আমি বলছি তুই অত্যাচার করবি না, পালিয়ে যা এখান থেকে, চলে যা। এটা শরীর ছেড়ে দে। আমি বলছি জাহান নামে যাবি তুই, জাহান নামেও ঠাঁই পাবি না তুই, বলে দিলাম। শোভিক, আমার খুব কষ্ট হচ্ছে শোভিক। আমার হাতের বাঁধনটা খুলে দাও শোভিক। কেন বেঁধে রেখেছে আমায়? হ্যাঁ হ্যাঁ নন্দু, বাবা বাবা, ও আমার নন্দু বাবা। শোভিক, আমি নন্দু। হ্যাঁ, হাতের বাঁধনটা আমি খুলে দাও আসছি, শোভিক। আমি আসছি। কষ্ট হচ্ছে। না বেটা, যাবি না, যাবি না। ও তোকে নিজের বশে আনার চেষ্টা করছে। যাবি না, যাবি না, একদম যাবি না, একদম যাবি না। আমি আসছি, বেটা ভুল করছিস। ও তোর নন্দিতা নয়। না বেটা, হাফেজ, ও হাফিজ, ভুল করছিস। কেন গেলি, কেন গেলি? ওহো, সবে 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 কি করে বাঁচাবে মুস্তাফাকে? সবে 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 কি করে বাঁচাবে মুস্তাফাকে? No, 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 no,
সবাই ভালো থাকবেন। আসছি কাকিমা। সাবধানে যাবে কেমন? পৌঁছে ফোন করবেন স্যার। একদম ভালো থাকিস আর কাকিমার খেয়াল রাখিস। চললাম। হ্যাঁ টাটা। হ্যাঁ চল আস্তে। হ্যাঁ টাটা। হ্যাঁ বস আস্তে সাবধানে। চলো।